স্বাগত আন্তর্জাতিক সংবাদে, সাথে আছি আমি নুজহাত রাহনুমা। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উদ্যোগে গঠিত গাজার বোর্ড অফ পিসে যোগ দেওয়ার আমন্ত্রণ পেয়েছে ভারত ও পাকিস্তান, তবে এখনও সিদ্ধান্ত জানায়নি দিল্লি। রোববার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আমন্ত্রণের তথ্য জানিয়ে এতে যুক্ত থাকার কথা নিশ্চিত করেন। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ট্রাম্পের আমন্ত্রণ গ্রহণ করে বোর্ড অফ পিসে যোগ দিলে প্রাথমিকভাবে ৩ বছরের জন্য এই গোষ্ঠীর সদস্যপদ পাওয়া যাবে, তবে তা স্থায়ী নয়। স্থায়ী সদস্যপদের জন্য অর্থ ব্যয় করতে হবে। $100 কোটি অনুদান দিলে বোর্ড অফ পিসের স্থায়ী সদস্য হওয়া যাবে। প্রেসিডেন্ট ট্রাম্পের এই উদ্যোগে প্রায় 60টি দেশকে আমন্ত্রণ জানানো হয়েছে। স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুত গতির 2টি ট্রেনের মধ্যে ভয়াবহ সংঘর্ষে অন্তত 21 জন নিহত এবং 73 জন আহত হয়েছেন। বিবিসি জানায়, স্থানীয় সময় রোববার সন্ধ্যায় কর্ডোবার কাছাকাছি আদমুস শহরের নিকটে এই দুর্ঘটনা ঘটে। স্পেনের রেল নেটওয়ার্ক পরিচালনাকারী সংস্থা জানায়, মালাগা থেকে মাদ্রিদগামী একটি উচ্চ গতির ট্রেন লাইনচ্যুত হয়ে পাশের আরেকটি লাইনে গিয়ে পড়ে। এ সময় বিপরীত দিক থেকে আসা মাদ্রিদ থেকে হুয়েলভাগামী আরেকটি ট্রেনের সঙ্গে সংঘর্ষ হয়, এতেই হতাহতের এই ঘটনা ঘটে। রেল কর্মকর্তারা বলছেন, ট্রেনটিতে অন্তত 300 যাত্রী ছিলেন। উদ্ধারকর্মীরা এখনও লাইনচ্যুত বগিগুলো থেকে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে কাজ চালিয়ে যাচ্ছেন। ইরানে 3 সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে অন্তত 5,000 মানুষের প্রাণহানি ঘটেছে, যার মধ্যে প্রায় 500 জন নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বিক্ষোভ, সহিংসতা ও হতাহতের জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে ইরান। জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলছেন, ইরানে নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে। জবাবে খামেনির ওপর যে কোনো ধরনের হামলাকে যুদ্ধ ঘোষণার শামিল হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। অর্থনৈতিক সংকট ও নজিরবিহীন মূল্যস্ফীতির কারণে গত বছরের 28শে ডিসেম্বর থেকে শুরু হওয়া বিক্ষোভ খুব দ্রুতই ইরানের সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয়। বিক্ষোভকারীরা সরকারি ভবন, পুলিশ ও অন্যান্য বাহিনীর কার্যালয় ও সদস্যদের ওপর হামলা চালায়। বিক্ষোভ দমাতে ইরানের শাসকরাও এক পর্যায়ে মারাত্মক মারমুখী হয়ে ওঠে। শুরুতে বিক্ষোভে হতাহতদের বিষয়ে চুপ থাকলেও প্রথমে 2000-এর মতো মানুষের মৃত্যুর কথা স্বীকার করে সরকার। সবশেষ বলা হয়েছে অন্তত 5000 মানুষের প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্য প্রায় 500। রোববার ইরানের আঞ্চলিক এক সরকারি কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে এই তথ্য জানান। এসব হত্যাকাণ্ডের জন্য বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠী ও সশস্ত্র দাঙ্গাবাজদের দায়ী করেছেন তিনি। ইরানের উত্তর পশ্চিমের কুর্দি অধ্যুষিত এলাকায় সবচেয়ে ভয়াবহ সংঘাত ও সর্বাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন তিনি। এছাড়া ইসরায়েল ও বিদেশে থাকা সশস্ত্র বিভিন্ন গোষ্ঠী বিক্ষোভে হত্যাকারীদের অস্ত্র সরবরাহ করেছে বলেও অভিযোগ তার। শনিবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জানান, ইরানের সাম্প্রতিক বিক্ষোভ, প্রাণহানি ও ব্যাপক ধ্বংসযজ্ঞের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দায়ী। এর জবাবে মার্কিন প্রেসিডেন্ট বলেছেন, ইরানের নেতৃত্ব পরিবর্তনের সময় এসেছে। খামেনির দীর্ঘ 37 বছরের শাসনের অবসান চান তিনি। এদিকে কঠোর দমন-পীড়নের কারণে বর্তমানে বিক্ষোভ অনেকাংশেই স্তিমিত হয়ে পড়েছে। নতুন করে দেশটির কোনো প্রান্তেই বিক্ষোভের খবর পাওয়া যায়নি। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। নোবেল পুরস্কার প্রতীকীভাবে কাউকে দেয়া যাবে না বলে জানিয়েছে নোবেল ফাউন্ডেশন। ভেনেজুয়েলার নেত্রী মারিয়া করিনা মাচাদো তার নোবেল শান্তি পুরস্কার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রদানের কয়েকদিন পর এই প্রতিক্রিয়া জানালো প্রতিষ্ঠানটি। রোববার প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, নোবেল ফাউন্ডেশনের মূল লক্ষ্যগুলোর মধ্যে একটি হলো পুরস্কার ও তাদের প্রশাসনের মর্যাদা রক্ষা করা। এই পুরস্কার প্রতীকীভাবেও হস্তান্তর বা বিতরণ করা যাবে না।
বিবৃতিতে জোর দিয়ে আরও বলা হয়, আলফ্রেড নোবেলের ইচ্ছা এবং এর শর্তাবলী সমুন্নত রাখে এই ফাউন্ডেশন। পুরস্কারগুলো তাদেরই প্রদান করা হয় যারা মানবজাতির জন্য সর্বাধিক উপকার করেছেন এবং এই প্রতিষ্ঠানই ঠিক করে পুরস্কার পাবার অধিকার কার আছে। এর আগে গত 15 ডিসেম্বর হোয়াইট হাউসে সাক্ষাতের সময় মাচাদো তার পদক ট্রাম্পকে প্রদান করেন। পরে ট্রাম্প বিষয়টি আরও নিশ্চিত করে জানান তিনি মাচাদোর কাছ থেকে পুরস্কারটি গ্রহণ করেছেন। কয়েকদিনের রক্তক্ষয়ী সংঘাতের পর তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে সিরিয়া সরকার ও দেশটির প্রধান সশস্ত্র কুর্দি বাহিনী এসডিএফ। আল জাজিরা জানায়, স্থানীয় সময় রোববার দুই পক্ষের মধ্যে তাৎক্ষণিক যুদ্ধবিরতি চুক্তি সই হয়েছে। এই চুক্তির আওতায় ইউফ্রেটিস নদীর পশ্চিমাঞ্চল থেকে এসডিএফ তাদের বাহিনী প্রত্যাহার করবে। পাশাপাশি তাদের একটি অংশ সিরীয় সামরিক কাঠামোয় একীভূত হবে। চুক্তিতে আরও বলা হয়, এসডিএফ কেন্দ্রীয় সরকারের অধীনে সামরিক, নিরাপত্তা ও বেসামরিক উচ্চ পদে নিয়োগের জন্য নেতৃত্বের একটি তালিকা প্রস্তাব করবে। এতে করে জাতীয় অংশীদারিত্ব নিশ্চিত হবে। একই সঙ্গে সীমান্ত ক্রসিং, তেল ও গ্যাস ক্ষেত্র সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনার নিয়ন্ত্রণ গ্রহণ করবে সিরিয়া সরকার। এর আগে গেল মার্চে এমন একটি চুক্তি হলেও তা কার্যকর হয়নি। চিলিতে ভয়াবহ দাবানলে প্রাণ হারিয়েছেন অন্তত 18 জন। আগুনের বিস্তার ঠেকাতে দুই অঞ্চলে জরুরি অবস্থা ও বিপর্যয় পরিস্থিতি ঘোষণা করেছে দেশটির সরকার। বিবিসি জানিয়েছে, দাবানলের তাণ্ডবে এরই মধ্যে 50,000-এর বেশি মানুষ ঘরবাড়ি ছাড়তে বাধ্য হয়েছেন এবং শত শত বাড়িঘর পুড়ে গেছে। চিলির রাজধানী সান্তিয়াগো থেকে প্রায় 500 কিলোমিটার দক্ষিণে অবস্থিত বায়বীয় ও নুবলে অঞ্চলে দাবানলের প্রভাব সবচেয়ে ভয়াবহ। রোববার এই দুই অঞ্চলে জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট গ্যাব্রিয়েল বোরিক। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া, বিশেষ করে অতিরিক্ত তাপমাত্রা আগুন নেভানোর কাজ আরও কঠিন করে তুলেছে। পকেটে ডলার ভরতে নানা ফন্দি ফিকির শুরু করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার 100 কোটি ডলারে তিনি বিক্রি শুরু করেছেন গাজার তথাকথিত শান্তি পরিষদের সদস্য পদ। এ অর্থের নিয়ন্ত্রণ থাকবে ট্রাম্পের হাতেই। 100 বিলিয়নে মিলবে ট্রাম্পের জাতিসংঘে সদস্যপদ। ব্লুমবার্গের প্রতিবেদনে বলা হয়, প্রস্তাবিত এই সংস্থার একটি খসড়া সনদে ডোনাল্ড ট্রাম্পকে বোর্ড অফ পিসের প্রথম চেয়ারম্যান হিসেবে উল্লেখ করা হয়েছে। নতুন কোনো সদস্য নেওয়ার ক্ষেত্রেও তার ভেটো ক্ষমতা থাকবে। নথি অনুযায়ী কোনো দেশ সাধারণত 3 বছরের বেশি সময় এই বোর্ডের সদস্য থাকতে পারবে না। তবে সনদ কার্যকর হওয়ার প্রথম বছরের মধ্যেই যদি কোনো দেশ নগদ $1 বিলিয়ন মার্কিন ডলারের বেশি অর্থ বোর্ড অফ পিসে দেয়, তাহলে সেই দেশের সদস্য পদের মেয়াদ বাড়তে পারে। মার্কিন প্রেসিডেন্টের শান্তি পরিকল্পনার দ্বিতীয় ধাপে গাজা শাসন ও পুনর্গঠনের তদারকির জন্য প্রশাসকদের নাম প্রকাশ করতে শুরু করেছে হোয়াইট হাউস। তালিকায় আছেন যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, হোয়াইট হাউসের দূত স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সনদে বোর্ড অফ পিসকে বর্ণনা করা হয়েছে একটি আন্তর্জাতিক সংস্থা হিসেবে, যার লক্ষ্য হল সংঘাত আক্রান্ত বা সংঘাতের ঝুঁকিতে থাকা অঞ্চলে স্থিতিশীলতা আনা, আইনসম্মত ও কার্যকর শাসন ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করা এবং দীর্ঘমেয়াদী শান্তি নিশ্চিত করা। 3টি সদস্য রাষ্ট্র সমর্থন দিলেই এই সংস্থা আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করতে পারবে। এই বোর্ডের সনদটি বিশ্বের ডজন খানেক রাষ্ট্রপ্রধানদের কাছে পাঠানো হয় তাদের সদস্য পদের আমন্ত্রণ জানিয়ে। নথিতে এমন ইঙ্গিত দেওয়া হয়েছে, ডোনাল্ড ট্রাম্প জাতিসংঘের বিকল্প বা প্রতিদ্বন্দ্বী একটি আন্তর্জাতিক সংস্থা গড়তে চাইছেন। বোর্ড অফ পিসের অধীনে একটি এক্সিকিউটিভ বোর্ডও গঠনের কাজ চলছে। গাজা এক্সিকিউটিভ বোর্ডটি মূল এক্সিকিউটিভ বোর্ড থেকে আলাদা, যদিও উভয় বোর্ডে অনেক সদস্য একই থাকবেন। গাজা এক্সিকিউটিভ বোর্ড শুধু গাজার পুনর্গঠন প্রকল্প তদারক করবে, আর মূল এক্সিকিউটিভ বোর্ড পুরো পুনর্গঠন প্রক্রিয়ার উপর বিস্তৃত নজরদারি চালাবে। হোয়াইট হাউস বলছে, এই বোর্ড কার্যকর শাসন ব্যবস্থা গড়ে তুলতে সহায়তা করবে এবং শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি এগিয়ে নিতে উন্নত মানের সেবা নিশ্চিত করবে। এরই মধ্যে এই বোর্ডের সদস্যদের নামও ঘোষণা করা হয়েছে। তবে শনিবার ইসরায়েল এই বোর্ডের সদস্যের তালিকা নিয়ে আপত্তি জানিয়েছে।
বিশেষ করে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান, কাতারের জ্যেষ্ঠ কূটনীতিক এবং মিশরের গোয়েন্দা প্রধান হাসান রাশাদের অন্তর্ভুক্তির বিরোধিতা করেছে তারা। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ। দর্শক, এই ছিল এখনকার মতো। এরপর দুপুর 2টায় দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ। ধন্যবাদ সবাইকে।